আচ্ছা, তো আমরা আজকে শুরু করতেছি অপটিক্স। হ্যাঁ, অপটিক্সটা কি? অপটিক্সটা হচ্ছে ফিজিক্সের একটা ব্রাঞ্চ, যে ব্রাঞ্চে আমরা হচ্ছে লাইটের বিহেভিয়ার বা লাইটের প্রপার্টিস নিয়ে কথা বলি। লাইটের সাথে বিভিন্ন ম্যাটারের ইন্টারেকশন বা যেসব ইনস্ট্রুমেন্টের সাহায্যে লাইটকে ইউজ করা হয় বা লাইটকে ডিটেক্ট করা হয় সেগুলো নিয়ে কথা বলা হয়। ঠিক আছে? দ্যাট মিনস অপটিক্স লাইটের বিহেভিয়ার, লাইটের প্রপার্টিস, লাইট রিলেটেড কোনো ইনস্ট্রুমেন্ট, লাইটের সাথে অন্যান্য বিভিন্ন ম্যাটারের ইন্টারেকশন, এই সবগুলো নিয়ে যে ফিজিক্সের যে ব্রাঞ্চে কথা বলা হয় সেটাকেই বলা হয় অপটিক্স। অপটিক্স নর্মালি তিন ধরনের লাইট নিয়ে হচ্ছে ডিল করে। এক হচ্ছে ভিজিবল লাইট, আল্ট্রাভায়োলেট লাইট, আর হচ্ছে ইনফ্রারেড লাইট। আমরা জানি ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামে অনেকগুলা অনেকগুলা ভাগ আছে, তো তার মধ্যে যে তিনটা ভাগ, যেটাকে আমরা ভিজিবল লাইট বলি, যে ভিজিবল লাইট মানে হচ্ছে ভায়োলেট, ইন্ডিগো, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড। আর ঠিক তার পরের যেটা আল্ট্রাভায়োলেট, আর ঠিক তার আগে যেটা সেটা হচ্ছে ইনফ্রারেড। এই তিনটা নিয়ে হচ্ছে অপটিক্সে কথা বলা হয়। তো লাইটের বিভিন্ন থিওরি ছিল শুরু থেকেই। আহ, মানে লাইটটা কি, কেন আমরা কোনো একটা অবজেক্ট দেখি, এই টাইপের বিভিন্ন থিওরি বিভিন্ন সময় ছিল। এক সময় মনে করা হইতো যে আমাদের চোখ থেকে কোনো লাইট যায়, যার কারণে আমরা কোনো বস্তু দেখি। পরে বিভিন্ন বিজ্ঞানী আহ, বিভিন্নভাবে সেটাকে, অনেকে এটাকে সাপোর্ট করছেন, অনেকে সাপোর্ট করেন নাই। এখানে অনেক বিজ্ঞানী অবদান ছিল। আল খারিজমি ফার্স্ট হচ্ছে পরে এটা বলেন যে লাইট আসলে আমাদের চোখ থেকে যায় না, কোনো একটা অবজেক্ট থেকে লাইট আমাদের চোখে আসে। তো তারপরে হচ্ছে বিজ্ঞানী নিউটন, উনি একটা থিওরি দিলেন, সেটা হচ্ছে নিউটনস কর্পাসকোলার থিওরি অফ লাইট। এই থিওরিতে উনি কি বলছেন যে লাইট কনসিস্টস অফ ভেরি টিনি পার্টিকলস নোন অ্যাজ কর্পাসকোলার। মানে উনি লাইটকে কণা নামক একটা ছোট পার্টিকেল দ্বারা, মানে উনি বলছেন যে লাইট হচ্ছে কণা নামক একটা ছোট পার্টিকেল দ্বারা তৈরি। আচ্ছা, মানে লাইটের ইউনিক পার্টকে উনি বলছেন কর্পাসকোলার। এবং বলছেন দিস কর্পাসকোলার অন ইমিশন from the source of light travel in a straight line with high velocity। বলছেন যে এই কর্পাসকোলার গুলা যখন কোনো সোর্স থেকে ইমিট হয় তখন সরল পথে চলে, খুব বেশি ভেলোসিটিতে, খুব হাই ভেলোসিটিতে চলে। তারপর when these particles enter the eyes they produce image of the object and sensation of vision। যখন এই আহ, এই কণাগুলো আমাদের চোখে আসে তখন আমরা ওই বস্তু, কোনো একটা বস্তু দেখতে পাই বা আমাদের কোনো একটা জিনিসের দেখার অনুভূতি তৈরি হয়। আর ফাইনালি একটা ইম্পর্টেন্ট কথা বলছেন কি, কর্পাসকোলার্স কর্পাসকলস অফ ডিফারেন্ট কালার্স হ্যাভ ডিফারেন্ট সাইজেস। তো আমরা বিভিন্ন কালার যখন দেখি তার মানে কি আমাদের বিভিন্ন সাইজের কর্পাসকোলার আমাদের চোখে আসে, যার কারণে আমরা হচ্ছে কালারটা ডিফারেন্ট দেখি। তো এই কথাগুলা একেবারে ফার্স্ট অ্যাজাম্পশন হিসেবে ছিল, কিন্তু কথাগুলো কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এই কথাগুলোর উপর বেস করে পরবর্তীতে আমরা আহ, বিভিন্ন, মানে লাইটের এখন যে প্রপার্টিগুলো জানি সেই প্রপার্টিগুলো জানতে পারছি। এবং এইখানে কিন্তু একদম এক্স্যাক্টলি বলা হয়নি, কিন্তু হচ্ছে এমন ভাবে বলা হয়েছে যেন বলা হয়েছে যে যে কথাগুলো কিন্তু সত্যি। ঠিক আছে, সত্যি কিভাবে? তো আসলে এরপরেও আসলে থিওরি আসে, বিজ্ঞানে হাইগেন ওয়েভ থিওরি দেয়, কিন্তু সেই থিওরির কিছু লিমিটেশন ছিল। যেমন লিমিটেশন ছিল নিউটনস কর্পাসকোলার থিওরি অফ লাইটের। তারপরে বিজ্ঞানী ম্যাক্সওয়েল উনি দেন ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, সেটারও কিছু লিমিটেশন ছিল। ফাইনালি 1900 সালে বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক উনি হচ্ছে একটা থিওরি দেন, সেটাকে আমরা বলি কোয়ান্টাম থিওরি। এই কোয়ান্টাম থিওরিতে উনি বলেন যে নিউটন যেটা বলছেন যে লাইট হচ্ছে টিনি পার্টিকেল দ্বারা তৈরি এবং সেটার নাম উনি বলছেন কর্পাসকোলার। তো উনি সেটার নাম কর্পাসকোলার না বলে উনি বলেন এইরকম যে লাইট হচ্ছে ছোট ছোট প্যাকেট দ্বারা তৈরি। ছোট ছোট লাইট হচ্ছে ডিসক্রিট টাইপ, কন্টিনিউয়াস টাইপের কিছু না। লাইট হচ্ছে ডিসক্রিট টাইপের,
ডিসক্রিট টাইপের জিনিস, এবং এবং এই জিনিসগুলো হচ্ছে এরকম যে অনেকগুলো ডিসক্রিট টাইপের জিনিস একত্র হয়ে লাইট তৈরি করে, এবং ওই একক অংশগুলাকে উনি বলছেন যে এক ধরনের প্যাকেট টাইপের, ওগুলো হচ্ছে এক ধরনের প্যাকেট টাইপের, এবং সেই প্যাকেটের নাম বলছেন উনি কোয়ান্টা বা ফোটন। তো জিনিসটা কেমন যে ধরো চিপসের প্যাকেটের কথা চিন্তা করো তুমি, যে চিপসের প্যাকেট যদি একসাথে 10টা লাগানো থাকে তখন কি হবে, একটা দড়ির মতো মনে হবে, কিন্তু ওগুলো বিক্রি করা হয় কিভাবে, প্রত্যেকটা আলাদা আলাদা প্যাকেট প্যাকেট হিসেবে। তো লাইটও ওই রকম, যে লাইট হচ্ছে প্রত্যেকটা আলাদা প্যাকেট প্যাকেট করে থাকে, কিন্তু একসাথে থাকার কারণে আমাদের মনে হয় যে লাইট হচ্ছে কন্টিনিউয়াস। কিছুটা দেখতে হচ্ছে ইসের মতো, এই যে আমাদের পানির ট্যাপ যেটা আছে, পানির ট্যাপে যদি আমরা পানি ফেলি, শুরুতে অনেক পানি পড়ে, তারপর আস্তে আস্তে যদি ট্যাপটাকে বন্ধ করা শুরু করি তাহলে পানির ফ্লো আস্তে আস্তে কমতে থাকে। তো একেবারে শেষ পর্যায়ে গিয়ে কিন্তু এমন হয় না যে পানি অনেক চুলের মতো চিকন হয়ে পড়তেছে, এরকম কিন্তু হয় না। তখন যেটা হয়, পানি হচ্ছে ফোটায় ফোটায় পড়ে। তার মানে কি, পানিও কিন্তু আসলে প্যাকেট আকারে পড়ে, কিন্তু অনেকগুলা পড়ে বলে আমাদের সেটাকে মনে হয় যে না, পানি ফ্লো আকারে পড়ে বা পানি হচ্ছে কন্টিনিউয়াসলি পড়ে, কিন্তু সেটাও কিন্তু আসলে ফোঁটা ফোঁটা করে পড়ে, ফোঁটা ফোঁটা অনেক ফোঁটা মিলে অনেক বেশি মনে হয়। তো লাইটও ওই রকম, লাইট আসলে ওই রকম ফোটন, একটা একটা ফোটন, দুইটা ফোটন, এরকম করে অনেকগুলো ফোটন একসাথে লাইটের যে এখন ফ্লো দেখি আমরা, সেরকম লাইট হয়। তো এইটা ছিল হচ্ছে কোয়ান্টাম থিওরি ম্যাক্স প্ল্যাঙ্কের। তো সেই থিওরি উপর ডিপেন্ড করে এখন আমরা চলি, যে এখন আমরা লাইটকে ফোটন বলি বা লাইটকে কোয়ান্টাম। আচ্ছা, তো আমরা এই চ্যাপ্টারে লাইটের 3 ধরনের ফেনোমেনা নিয়ে কথা বলবো। একটা হচ্ছে ইন্টারফারেন্স, ডিফ্রাকশন, আর হচ্ছে পোলারাইজেশন। এই 3টা নিয়ে পড়াশোনা করবো আমরা। তো শুরুতে পড়বো ইন্টারফারেন্স। তো ইন্টারফারেন্স পড়ার আগে আমাদের একটা জিনিস সম্পর্কে একটু ধারণা রাখতে হবে, সেটাকে বলা হয় হাইগেনস প্রিন্সিপাল। হাইগেনস প্রিন্সিপাল কি? আচ্ছা, হাইগেনস প্রিন্সিপালের যে জিনিসটা বলা হয়েছে যে এভরি পয়েন্ট ইন এ ওয়ার্ক ফাংশন, every point in a wavefront may be considered as a source of secondary wavelets which spread out in the forward direction at the speed of light. The new wavefront is tangential surface to all the secondary wavelets. আচ্ছা, এখানে এটা পড়ার আগে আমাদের কয়েকটা জিনিস একটু পড়ে নিতে হবে। সেটা হচ্ছে যে আমরা ওয়েভ ফ্রন্ট জিনিসটা যে বললাম, তো ওয়েভ ফ্রন্ট জিনিসটা আসলে কি? ওয়েভ ফ্রন্ট বাংলা হচ্ছে তরঙ্গমুখ। আচ্ছা, তরঙ্গমুখ জিনিসটা কি? যে ধরো একটা তরঙ্গের মধ্যে সমদশা সম্পন্ন যতগুলা কণা আছে, সেই কণাগুলা সেম তলে অবস্থান করে, সেগুলাকে আমরা বলি তরঙ্গমুখ। আচ্ছা, যেমন এই যে এটা হচ্ছে একটা ওয়েভ ফ্রন্ট, নিচে যে আমরা ছবি দেখতেছি, এই ছবির এইটা হচ্ছে একটা ওয়েভ ফ্রন্ট, মানে এটাকে আমরা যদি একটা চিন্তা করি, এটা হচ্ছে একটা ওয়েভ ফ্রন্ট, এবং এই ওয়েভ ফ্রন্টের মধ্যে যত কণা আছে সবগুলার দশা হচ্ছে সেম। সো একটা তরঙ্গের মধ্যে অবস্থিত সমদশা সম্পন্ন কণাগুলা যে তলে অবস্থান করে, সেই তলটাকে বলি আমরা ওয়েভ ফ্রন্ট। বা এই সমদশা সম্পন্ন কণাগুলা তাদের যে সঞ্চার পথ, সেই সঞ্চার পথকেও বলা হয় ওয়েভ ফ্রন্ট। এই ওয়েভ ফ্রন্ট কি টাইপের হতে পারে? গোলকীয় হতে পারে, যেমন এখানে স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট দেয়া আছে, যে ওই সমদশা সম্পন্ন কণাগুলা যে সঞ্চার পথ সেগুলা গোলকীয়, তাহলে একটা গোলকীয় বা স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট তৈরি হবে। আবার সমতলও হতে পারে, যেমন এই যেখানে একটা সমতল ওয়েভ ফ্রন্ট দেখা যাচ্ছে, মানে সমদশা সম্পন্ন কণাগুলো একটা সমতল সঞ্চার পথ তৈরি করছে, সো সেটাকে আমরা বলবো সমতল ওয়েভ ফ্রন্ট বা প্লেন ওয়েভ ফ্রন্ট। তো এখন হাইগেন্স প্রিন্সিপালে যেটা বলা হয়েছে, যে এইরকম কোন একটা ওয়েভ ফ্রন্টের মধ্যে যতগুলা পয়েন্ট আছে, মানে একটা তরঙ্গ মুখের মধ্যে যতগুলা বিন্দু আছে, সবগুলা বিন্দুই নতুন তরঙ্গ সৃষ্টির, সেকেন্ডারি তরঙ্গ সৃষ্টির সোর্স হিসেবে কাজ করবে। ওয়েভলেট আর ওয়েভ হচ্ছে সেম টাইপের জিনিস।
তার মানে কি হচ্ছে যে এই যে তরঙ্গ, এই যে ওয়েভ ফ্রন্ট আছে, ওয়েভ ফ্রন্টের এই যে এ পয়েন্টে একটা বিন্দু আছে, বি পয়েন্টে একটা বিন্দু আছে, সি পয়েন্টে একটা বিন্দু আছে, এই প্রত্যেকটা বিন্দু কি কি হিসেবে কাজ করবে? সেকেন্ডারি ওয়েভলেট তৈরির সোর্স হিসেবে কাজ করবে। তার মানে প্রত্যেকটা পয়েন্ট থেকে সেকেন্ডারি ওয়েভলেট তৈরি হবে, এবং এই সেকেন্ডারি যে ওয়েভগুলা তৈরি হবে সেই ওয়েভগুলা সামনের দিকে অগ্রসর হবে কিসের ভেলোসিটিতে? লাইটের ভেলোসিটিতে সামনের দিকে অগ্রসর হবে, এবং অগ্রসর হওয়ার পরে তারা কোনো একটা নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট ডিস্টেন্সে গিয়ে পৌঁছাবে, এবং ওই জায়গাতে আমরা যদি আরেকটা ট্যানজেন্ট আঁকি, একটা তল আঁকি, তখন দেখা যাবে যে ওইখানে নতুন একটা তরঙ্গ মুখ আমরা পেয়ে যাব। এই শুভম, আচ্ছা, তো সমান দিকে আমরা কি বললাম যে একটা তরঙ্গ মুখের মধ্যে অবস্থিত যে কণাগুলা আছে সেই কণাগুলা নতুন তরঙ্গের উৎস হিসেবে কাজ করবে, এবং নতুন তরঙ্গগুলা আগের যে তরঙ্গ ছিল সেই তরঙ্গের সমান ভেলোসিটিতে, লাইটের ভেলোসিটিতে সামনের দিকে অগ্রসর হবে। একটা নির্দিষ্ট সময় পরে আমরা যে সেকেন্ডারি যে ওয়েভলেট গুলো আছে সেই সেকেন্ডারি ওয়েভলেট গুলাকে স্পর্শ করে যদি একটা তল অঙ্ক আঁকি, তাহলে দেখা যাবে সেখানে নতুন আরেকটা তরঙ্গ মুখ পাওয়া যাচ্ছে। তো সেই নতুন তরঙ্গ মুখ থেকে কি হবে? আবার এইখান থেকে নতুন তরঙ্গ তৈরি হবে, এখান থেকে নতুন তরঙ্গ তৈরি হবে, এখান থেকে নতুন তরঙ্গ তৈরি হবে, সেগুলো আবার সামনে যাবে। আবার সামনে গেলে আবার সামনে কিছু দূর পরে আরেকটা ওয়েভ ফ্রন্ট পাবো। তো এরকম করে চলতে থাকবে। তো এই প্রিন্সিপালটাকে বলা হয় হাইগেনস প্রিন্সিপাল। এরপরে আমাদের আরেকটা জিনিস একটু জানতে হবে, সেটাকে বলা হয় সুপারপজিশন অফ ওয়েভস। আচ্ছা, সুপারপজিশন অফ ওয়েভস কি? সুপারপজিশন মানে হচ্ছে এটাকে বলা হয় যে এটা বাংলাকে বলা হয় উপরিপাতন, তরঙ্গের উপরিপাতন। এই জিনিসটা কেমন যে ধরো যে একটা জায়গায় একটা তরঙ্গ আছে, সেই একই জায়গায় আরো যদি দুইটা বা তিনটা তরঙ্গ চলে আসে তাহলে কি হবে? মানে একই জায়গায় অনেকগুলা চলে আসবে, তাই না? এরকম একটা ব্যাপার। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে কি, এই সুপারপজিশন এই জিনিসটা ফার্স্ট এক্সপ্লেইন করে বিজ্ঞানী ইয়াং। উনি কি বলছিলেন? উনি বলছিলেন হোয়েন টু আন্ডুলেশনস, যখন দুইটা আন্দোলন from different origin থেকে তৈরি হওয়া দুইটা আন্দোলন coincide each other perfectly or very nearly in direction, their joint effect is a combination of the motions belonging to each। মানে দুইটা সোর্স থেকে দুইটা আন্দোলন তৈরি হইলো, তারা হচ্ছে কোইনসাইড করলো একটা একটার উপর, এবং পারফেক্টলি হইতে পারে বা কাছাকাছি ভাবে করতে পারে। তখন অ্যাকচুয়ালি কি হবে? তখন যেটা হবে তাদের জয়েন্ট মিলিত যে তাদের জয়েন্ট ইফেক্ট যেটা হবে, মানে মিলিত ইফেক্ট হবে কি, প্রত্যেকটা মোশনে আলাদা আলাদা যোগ করলে যা হবে সেটা সমান। দ্যাট মিনস তরঙ্গর উপরিপাতন বলতে আমরা বুঝি এইরকম যে কোনো একটা মাধ্যমে একটা মানে দুইটা তরঙ্গ যদি একই মাধ্যমে একই সাথে অতিক্রম করে, তাহলে প্রত্যেকটা তরঙ্গ কি হবে? কোনটাকে স্থানান্তরিত করবে। মানে ধরো এইখানে একটা এরকম একটা জিনিস আছে, তো এই হচ্ছে একটা তরঙ্গ, তারপরে এখানে আরেকটা তরঙ্গ আসে। তখন অ্যাকচুয়ালি কি হবে? তখন যে জিনিসটা হবে সেটা হচ্ছে এই দুইটা তরঙ্গকে আমরা যোগ করে নতুন একটা তরঙ্গ, রেজাল্টেন্ট একটা তরঙ্গ পাবো। সেটা হচ্ছে কেমন হবে? এরকম। আচ্ছা, তার মানে হোয়েন আ মিডিয়াম, যদি একটা মিডিয়াম সাইমালটেনিয়াসলি একের অধিক ওয়েভ দ্বারা ডিস্টার্ব হয়, তখন তাদের রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট হবে কেমন? যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল তরঙ্গের যে ডিসপ্লেসমেন্ট আছে সেই ডিসপ্লেসমেন্টের যোগফল হবে। এখন এমন হতে পারে যে দুইটা তরঙ্গ সেম দশায়
একই সাথে থাকতে পারে, আবার এমন হতে পারে অপোজিট দশাও থাকতে পারে, যে একটা পড়লো এরকম আর একটা পড়লো এরকম। তখন কি হবে? তখন একটা একটা থেকে বিয়োগ হয়ে যাবে, তখন হয়তো এটা স্ট্রেট লাইন হয়ে যাবে। বা যদি একটা ছোট একটা বড় হয়, তখন হয়তো যেদিকে একটু বড় আছে সেই দিকে ছোট একটা ওয়েভ তৈরি হবে এরকম। ঠিক আছে, এরকম কিছু একটা হতে পারে। এর ফলে কি স্যার তীব্রতা বৃদ্ধি পাবে অথবা হ্রাস পায়? হ্যাঁ, তীব্রতা হ্রাস পায় বা তীব্রতা বৃদ্ধি পাবে। তো সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই ওয়ান হতে পারে, এখানে যেমন হয়েছে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু, আর এখানে কি হয়েছে? ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। ঠিক আছে, তো এরকম হতে পারে। তো এটাকে বলা হয় সুপারপজিশন অফ ওয়েভস, মানে ওয়েভের সুপারপজিশন বা পরিবর্তন। আচ্ছা, তো এরপরে আমাদের আরেকটা জিনিস একটু জানতে হবে, সেটা হচ্ছে কোহেরেন্ট সোর্স বা সুসংহত উৎস। সুসংগত উৎস কি, বা দুইটা সোর্সকে কখন আমরা সুসংগত বলবো? যখন তারা যে লাইট ওয়েভ গুলা ইমিট করতেছে সেগুলা কেমন হবে, এক্স্যাক্টলি সেম ফ্রিকোয়েন্সি হবে, এবং তাদের মধ্যে জিরো ফেজ ডিফারেন্স থাকবে বা কনস্ট্যান্ট একটা ফেজ ডিফারেন্স থাকবে। এইরকম যদি হয় তাহলে ওই দুইটা সোর্সকে আমরা কোয়ারেন্ট সোর্স বলবো। মানে দুইটা সোর্স, এই দুইটা সোর্সকে আমরা কোয়ারেন্ট সোর্স তখনই বলতে পারি যখন ওই দুইটা সোর্স থেকে যে লাইট আসবে সেই লাইটের ফ্রিকোয়েন্সি হবে সেম, তার মানে তাদের কম্পাঙ্ক সেম হবে, এবং তারা একটা নির্দিষ্ট দশা কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্সে থাকবে, মানে তাদের দশা পার্থক্য, দশার মধ্যে একটা নির্দিষ্ট পার্থক্য থাকবে এবং সবসময় একই থাকবে, বা কোনো দশা পার্থক্য থাকবে না, সেম দশা। তো এরকম যদি দুইটা সোর্স হয় তাহলে সেই দুইটা সোর্সকে আমরা বলবো কোহেরেন্ট সোর্স। আচ্ছা, আমাদের নর্মালি যে বাসায় যে লাইট আছে বা সূর্য বা মোমবাতি, এগুলা কোনোটাই আসলে কোয়ারেন্ট সোর্সের উদাহরণ না। কোয়ারেন্ট সোর্সের উদাহরণ হচ্ছে লেজার। লেজার হচ্ছে এমন একটা জিনিস যেখান থেকে কোয়ারেন্ট সোর্স, মানে যেটাকে আমরা কোয়ারেন্ট সোর্স বলতে পারি। আচ্ছা, এখন আমাদের মেইন টপিকে আসি, সেটা হচ্ছে ইন্টারফারেন্স অফ লাইট। ইন্টারফারেন্স অফ লাইট কি? ইন্টারফারেন্স অফ লাইট হচ্ছে ইন্টারফারেন্স বাংলাতে বলা হয় ব্যতিচার। তো এটা কি? যে ওই যে দুইটা কোয়ারেন্ট সোর্স বললাম, তো এরকম দুইটা কোয়ারেন্ট সোর্স থেকে উৎপন্ন দুইটা লাইট, যাদের কি হবে সমান, কোয়ারেন্ট সোর্স যেহেতু তাদের ফ্রিকোয়েন্সি সমান হবে এবং অ্যামপ্লিটিউড সমান হবে। ঠিক আছে, তো এরকম দুইটা লাইট যদি একটা একটার উপর সুপার ইম্পোজ করে বা সুপার সুপার মানে একটা একটার উপর উপরিপাত হয়, ঠিক আছে, দুইটা লাইট ওয়েভ যাদের ফ্রিকোয়েন্সি সমান এবং অ্যামপ্লিটিউড সমান, তারা যদি একটা একটার উপর উপরিপাতিত হয়, সুপারপজিশন হয়, তখন কি হয়? তখন দেখা যায় এই তরঙ্গ মাধ্যমের কোনো কোনো জায়গায় উপরিপাতনের ফলে কোনো কোনো জায়গায়, যেহেতু লাইট ওয়েভ, কোনো কোনো জায়গায় কি হবে, উজ্জ্বল আলো তৈরি হবে, আর কোনো কোনো জায়গায় অন্ধকার আলো তৈরি হবে। তো আলোর এই ঘটনাটাকে বলা হয় ব্যতিচার। মানে সমান কম্পাঙ্ক বিস্তারে দুইটা আলো, যেটা হচ্ছে কোয়ারেন্ট সোর্স থেকে উৎপন্ন হয়েছে, তারা যদি একটা 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 আরেকটা উপরিপাতিত হয়, তাহলে এই উপরিপাতনের ফলে দেখা যাবে যে কোনো কোনো জায়গায় উজ্জ্বল আলোর তৈরি হয়েছে আর কোনো কোনো জায়গায় অন্ধকারের তৈরি হয়েছে। তো আলোর এই যে ঘটনা, এই ঘটনাটাকে বলা হয় ইন্টারফারেন্স অফ লাইট বা আলোর ব্যতিচার। স্যার মানে একটা জিনিসের জন্য আমরা দুইটা রেজাল্ট পাবো? হ্যাঁ, একটা জিনিসের জন্য দুইটা না, এখানে অনেকগুলা তৈরি হবে। ধরো এই পাশে একটা লাইট আছে, এখানে একটা লাইট দেখানো হয়েছে। তো নর্মাল লাইট সোর্স তো কোহেরেন্ট হয় না, তো তার জন্য যেটা করা হয় যে মাঝখানে একটা স্লিট রাখা হয়। এরকম একটা স্লিট যদি রাখি, যেখানে একটা ছিদ্র আছে, এখানে একটা ছিদ্র আছে, তখন এই লাইটগুলো কোহেরেন্ট হয়ে যায়। তো এই দুইটা স্লিট থেকে যখন নতুন নতুন দুইটা লাইট তৈরি হবে,
ওই লাইট হয়ে যাবে কোহারেন্ট লাইট। তো ওই কোহারেন্ট লাইট যখন একটা আরেকটার উপর এরকম করে পড়বে, তখন দেখা যাবে যে এইখানে কোনো কোনো জায়গায় উজ্জ্বল আলো তৈরি হবে আর কোনো কোনো জায়গায় অন্ধকার আলো তৈরি হবে। তো কাহিনী যেটা হবে যে উজ্জ্বল আলো বা অন্ধকার আলো যেগুলো তৈরি হচ্ছে, সেই আলোগুলা আমি যদি পেছনে একটা সাদা পর্দা রাখি, সেই পর্দার উপর পড়বে। তো আমি দেখবো যে এরকম এই লালগুলাকে তুমি যদি কালো চিন্তা করো, যে এই লালগুলা হচ্ছে কালো আর সাদাগুলো হচ্ছে উজ্জ্বল আলো, তাহলে কি হবে এরকম উজ্জ্বল আলো অন্ধকার আলো, উজ্জ্বল আলো অন্ধকার আলো, উজ্জ্বল আলো অন্ধকার আলো, এরকম এক ধরনের কি তৈরি হবে, ডোরা তৈরি হবে, বা এরকম একটা পর্দা, অনেকগুলো পর্দার মতো হয়, পর্দার মধ্যে অনেকগুলা এটাকে বলা হয় ফ্রিঞ্জ। ঠিক আছে, ফ্রিঞ্জ উৎপন্ন হবে, বা ফ্রিঞ্জের বাংলা অ্যাকচুয়ালি ডোরাই বলা হয়। ঠিক আছে, উজ্জ্বল, ঠিক আছে। তো এরকম উৎপন্ন হবে। আচ্ছা, আমরা দেখবো সামনে, সমস্যা নাই। তো এটার একটা বিখ্যাত এক্সপেরিমেন্ট আছে, সেই এক্সপেরিমেন্ট করে হচ্ছে বিজ্ঞানী ইয়াং। তো এই উনি যে কিভাবে সে এক্সপেরিমেন্ট করে, সেই এক্সপেরিমেন্ট আমরা একটু দেখবো। আচ্ছা, তো এই ইন্টারফারেন্সের শর্ত কি 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 শর্ত থাকলে ইন্টারফারেন্স হতে পারে? ইন্টারফারেন্সের শর্ত হচ্ছে দুইটা। এক হচ্ছে যে সোর্স থেকে লাইটগুলো আসতেছে, সেই সোর্স অফ লাইটকে অবশ্যই কোহারেন্ট হইতে হবে। মানে হচ্ছে তারা যে লাইটগুলা আসবে, সেই লাইটগুলোকে অবশ্যই সেম ফ্রিকোয়েন্সি হইতে হবে আর কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স থাকতে হবে। তো এইটা একটা জিনিস। আরেকটা জিনিস কি, দ্য ওয়েভস শুড বি মনোক্রোমেটিক। ওয়েভটাকে অবশ্যই মনোক্রোমেটিক হইতে হবে, মানে একবর্ণী আলো হইতে হবে, মানে তাদের সিঙ্গেল ওয়েভলেন্থ থাকতে হবে। যেমন এই যে আমরা নর্মালি যে লাইটগুলো ইউজ করি, এগুলো কিন্তু একবর্ণী না, এগুলো সাদা আলো, সেগুলোর মধ্যে অনেকগুলো লাইট আছে। লেজার লাইট হবে স্যার। হ্যাঁ, লেজার লাইট হচ্ছে একবর্ণী আলো। তো এরকম একবর্ণী আলো ইউজ করতে হবে। দুইটা কন্ডিশন, একটা হচ্ছে সোর্সকে অবশ্যই কোয়ারেন্ট সোর্স হইতে হবে, আর ওয়েভগুলোকে অবশ্যই মনোক্রোমেটিক হইতে হবে। আচ্ছা, কোয়ারেন্ট সোর্স কি সেটা তো আমরা একটু আগেই বললাম, যে কোয়ারেন্ট সোর্স হচ্ছে এমন সোর্স যেখান থেকে মানে যে সোর্স থেকে যে লাইটগুলো এমিট হয় তাদের মধ্যে কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স থাকে, আর হচ্ছে তাদের ফ্রিকোয়েন্সি বা ওয়েভলেন্থ এগুলা সেম হয়, বা অ্যামপ্লিটিউড সেম হয়। দেখো এখানে দুইটা কোয়ারেন্ট সোর্স দেখানো হয়েছে এবং তাদের ওয়েভলেন্থ এক্স্যাক্টলি সেম, তাদের ওয়েভলেন্থ সেম, তাদের ফ্রিকোয়েন্সি সেম। ওয়েভলেন্থ সেম কিভাবে বুঝলাম আমরা? এখান থেকে এই পর্যন্ত হচ্ছে একটা এক ওয়েভলেন্থ, আবার এখান থেকে যদি চিন্তা করো, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে, এই পর্যন্ত ঠিক একই জায়গা পর্যন্ত একই ওয়েভলেন্থ। ঠিক আছে, ওয়েভলেন্থ সেম হলে ফ্রিকোয়েন্সিও এখানে সেম। আচ্ছা, তারপরে দেখো এখানে ফেজ ডিফারেন্স হচ্ছে কনস্ট্যান্ট, একটা শুরু হয়েছে এখান থেকে, আরেকটা শুরু হয়েছে এখান থেকে, এবং সব জায়গাতে ওই একই ফেজ ডিফারেন্স মেইনটেইন করছে। তার মানে কি এখানে কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স আছে। সো কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স যেহেতু আছে, তার মানে এই সোর্সগুলোকে আমরা কোয়ারেন্ট সোর্স বলতে পারি। সো ইন্টারফারেন্স দুই ধরনের হয়, একটাকে বলা হয় কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, আরেকটাকে বলা হয় ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স কি? কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হচ্ছে এইরকম, যখন দুইটা লাইট ওয়েভ একটা আরেকটার উপর এমন ভাবে আপতিত হয় যে একটা লাইট ওয়েভের যে ক্রেস্ট, যে কোনো একটা ওয়েভের ক্রেস্ট অন্য একটা ওয়েভের ক্রেস্টের উপর পড়ে। মানে আমরা জানি না, একটা ওয়েভের দুইটা জিনিস থাকে, একটা তরঙ্গ চূড়া আর একটাকে বলা হয় তরঙ্গপাত, তাই না? তরঙ্গ চূড়া মানে হচ্ছে ক্রেস্ট, আর তরঙ্গপাত হচ্ছে ট্রাফ। তো যদি এমন হয় যে একটা ওয়েভের ক্রেস্ট আরেকটা ওয়েভের ক্রেস্টের উপর আপতিত হয়, একটা ওয়েভের ট্রাফ আরেকটা ওয়েভের ট্রাফের উপর আপতিত হয়, তখন যেটা হয়, রেজাল্টেন্ট যে ওয়েভটা তৈরি হবে, সেই রেজাল্টেন্ট ওয়েভের অ্যামপ্লিটিউড অনেক বেড়ে যাবে। ঠিক আছে, তো এই ধরনের ইন্টারফারেন্সকে বলা হয় কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। When two light waves superpose each other in such a way that the crest of one wave falls on the crest of another second wave, and the chaff of one wave falls on the chaff of second wave. This resultant wave has the larger amplitude, and this is called constructive interference. So এটাকে আমরা বললাম কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স বা গঠনমূলক ব্যতিচাপ। আর ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স কি হবে?
ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে হচ্ছে এইরকম, যে দুইটা লাইট ওয়েভ তারা এমন ভাবে পড়তেছে যে একটা ক্রেস্ট দিয়ে পড়তেছে আরেকটা ট্রাফে এরকম ভাবে, তখন কি হবে তাদের রেজাল্টে অ্যামপ্লিটিউডটা হবে কেমন, সেটা হবে 0। তো সেটাকে আমরা বলি ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের ফলে আমাদের উজ্জ্বল আলো তৈরি হয়, আর ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের ফলে আমাদের অন্ধকার আলো তৈরি হয়। আচ্ছা, এই যে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, ঠিক আছে, কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স এখানে কি হয়েছে, দুইটা সেম ফেজে পড়ছে যার কারণে এখানে অ্যামপ্লিটিউডটা বেড়ে গেছে। আর এইখানে কি হয়েছে, দুইটা অপোজিট ফেজে পড়ছে, একটা উপর দিকে একটা নিচের দিকে পড়ছে, তো যার কারণে আমাদের এই যে অ্যামপ্লিটিউডটা কমে গেছে। ঠিক আছে, সো এই জন্য আমরা বলতে পারি একটা হচ্ছে কনস্ট্রাকটিভ আর একটা হচ্ছে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। হ্যাঁ, এখানে দেখো আরেকটা ছবি আছে, সিমিলার ফেজে পড়ছে অ্যামপ্লিটিউড বেড়ে গেছে, অপোজিট ফেজে পড়ছে অ্যামপ্লিটিউড ক্যান্সেল হয়ে গেছে বা কমে গেছে। আচ্ছা, তো তোমরা চাইলে একটা ভিডিও দেখতে পারো, মানে ইয়াং এর যে ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, সে ওই এক্সপেরিমেন্টে আমরা একটা ভিডিও দেখি। Young's double slit experiment. Interference in light waves from two sources was first demonstrated by Thomas Young in 1801. A schematic diagram of the experimental setup is shown here. Light was made to pass through a slit SO. The waves emerging from this slit was made to pass through two parallel slits S1 and S2. These two slits served as a pair of coherent light sources because waves emerging from them originate from the same wavefront and therefore maintain a constant phase relationship. Thomas Young observed that the light from S1 and S2 produced on the viewing screen a visible pattern of bright and dark parallel bands called fringes. What causes bright and dark fringes? A bright fringe appears if the light emerging from S1 and S2 interfere constructively, and a dark fringe appears if the light from the two slits combine destructively at any location on the screen. Young's আচ্ছা, তো তোমরা কি ব্যাপারটা একটু দেখলা কেমন হয়? জি স্যার। আচ্ছা, তো এই ফিগারটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এই ফিগারটা কেন ইম্পর্টেন্ট, কারণ এই ফিগার যদি তুমি না বুঝো কোনো ম্যাথ করতে পারবা না। সো এটা একটু বোঝার চেষ্টা করো। ফার্স্টে হচ্ছে যে কোনো একটা সোর্স থাকে, সেই একটা সোর্সকে আমি কি করি, সামনে একটা ডাবল স্লিট বসাই। ডাবল স্লিট বসাইলে কি হবে, এই এইখান থেকে যে লাইটগুলো আসতেছে সেই লাইটগুলো এখানে দুইটা কোয়ারেন্ট সোর্সে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, মানে কোয়ারেন্ট সোর্স বানানোর একটা বুদ্ধি এটা আছে। মানে দুইটা সোর্স, মানে দুইটা সোর্স থেকে আসলে কোয়ারেন্ট সোর্স তৈরি করা খুব টাফ। মানে দুইটা আলাদা আলাদা সোর্স থেকে, দুইটা আলাদা আলাদা লেজার লাইট থেকেও কোয়ারেন্ট সোর্স তৈরি করা টাফ। মানে দুইটা আলাদা আলাদা লেজার লাইটকে কোয়ারেন্ট বানানো খুব টাফ আর কি, তাদের এত কিছু সেম করাটা একটু টাফ। তো সেক্ষেত্রে সহজ বুদ্ধি কি, যে একটা সোর্সই আমি ইউজ করব, কিন্তু সোর্সের সামনে আমি দুইটা ছিদ্র রাখবো। তো দুইটা ছিদ্র দিয়ে তখন দুইটা লাইট বের হবে। তো যেহেতু তারা একই জায়গা থেকে বের হয়েছে, তো তাদের সবকিছু সেম, তখন তারা দুইটা সোর্স হিসেবে কাজ করবে। এই জন্য এই ডাবল স্লিট এক্সপেরিমেন্ট আর কি বলা হয় এটার নাম। মানে ডাবল স্লিট মানে দুইটা ছিদ্র আছে ওখানে, দ্বিচির আর কি, দ্বিচির বলা হয় এটাকে। তো সেই দুইটা লাইট ওয়েভ যখন এইখানে একটা একটার উপর সুপার ইম্পোজ করবে, পরিপাতিত হবে, তখন এখানে কি হবে, কোনো কোনো জায়গায় উজ্জ্বল ডোরা তৈরি হবে, কোনো কোনো জায়গায় অন্ধকার ডোরা তৈরি হবে। আর সেই জিনিসটাই যদি আমরা পেছনে একটা পর্দা রাখি, সেই পর্দার মধ্যে সেই জিনিসটা দেখতে পাওয়া যাবে। ঠিক আছে, যে একটা উজ্জ্বল ডোরা তৈরি হয়েছে, একটা অন্ধকার ডোরা তৈরি হয়েছে, একটা উজ্জ্বল ডোরা তৈরি হয়েছে, একটা অন্ধকার ডোরা তৈরি হয়েছে। স্যার জেব্রার রঙের মতো। হ্যাঁ, জেব্রার রঙের মতো। জেব্রার রঙের মতো। তো এটার একটা এক্সপেরিমেন্ট
আমি গ্রিনে আসার পরে করাইছিলাম নিউটনস রিং, একটা এক্সপেরিমেন্ট করাইছিলাম, যদিও এখন করানো হয় না বলতে আবার করানো যাবে, কিন্তু লাস্ট লাস্ট কয়েক সেমিস্টার করানো হয় না আর কি। স্যার আমার কাছে একটা কোয়ান্টাম মেকানিক্সের একটা ভালোই আছে, ডকুমেন্টারি আছে, ওখানে 3D ভাবে দেখানো হয়েছিল এই এক্সপেরিমেন্টটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, অনেক অনেক এরকম কিছু ভিডিও আছে কিভাবে দেখানো হয় আর কি। ওখানে স্যার পার্টিকেলস গুলো যেখানে আর কি আপনার উজ্জ্বল হয়েছে সেখানে পার্টিকেলস গুলো বেশি যায়, আর যেখানে অন্ধকার সেখানে কোনো পার্টিকেলস যায় না, বা এক দুইটা করেছে এরকম ভাবে। হুম হুম, ব্যাপারটা তাই হবে অ্যাকচুয়ালি। আচ্ছা, তো এখন হচ্ছে তুমি চাইলে ওটা সবার সাথে শেয়ার করে দিতে পারো, হ্যাঁ, ওটার লিংক শেয়ার করে দিতে পারো গুগল ক্লাসরুমে, তাহলে সবাই দেখে নিতে পারে। ওকে স্যার। আচ্ছা, তো এখানে আমাদের ম্যাথের জন্য একটা জিনিস জানতে হবে, যে আমরা ম্যাথ যেটা করব সেখানে দেখো এরকম একটা বিশাল প্রমাণ আছে। এই প্রমাণটা আমরা করি না নর্মালি, কিন্তু আমাদের এই জিনিসটা খুব লাগবে। এই যে এটা পাথ ডিফারেন্স সমান সমান ল্যামডা ডি বাই টি। মানে এই জিনিসটা কি করা হয়, যে ধরো এইটার একটা ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, যে এটা এটা একটা স্লিট, এটা একটা স্লিট, এখান থেকে একটা আলো যাচ্ছে, এখান থেকে একটা আলো যাচ্ছে। এখন আমাকে বলো যে এই দুইটা আলো থেকে, মানে এইখান থেকে একটা আলো গিয়ে এখানে যাচ্ছে, আর এখান থেকে আরেকটা আলো এখানে যাচ্ছে, গিয়ে এখানে একটা ফ্রিঞ্জ তৈরি করতেছে, তাহলে তোমার কি মনে হয় যে এই দুইটা আলোর পাথ ডিফারেন্স সমান? তারা কি সমান দূরত্ব অতিক্রম করছে? না স্যার। সমান দূরত্ব অতিক্রম করে নাই, তার মানে এই S2 থেকে যে গেছে সে বেশি দূরত্ব অতিক্রম করছে। তো এই পাথ ডিফারেন্সটাই কতটুকু সেটাই আমরা আসলে এইরকম একটা ক্যালকুলেশনের মাধ্যমে বের করি, এবং সেটা আমরা বলি যে এক্স ডি বাই ডি, সেটা হচ্ছে এক্স ডি বাই ডি, এটাকে আমরা বলি পাথ ডিফারেন্স। আচ্ছা, তো এটা থেকে আমরা মানে এখান থেকে আবার ফেজ ডিফারেন্স বের করি। ফেজ ডিফারেন্স কি? ফেজ ডিফারেন্স আমরা জানি, ফেজ ডিফারেন্স হচ্ছে 2 পাই বাই ল্যামডা ইনটু পাথ ডিফারেন্স। তাহলে কি 2 পাই বাই ল্যামডা ইনটু পাথ ডিফারেন্স। তো এটা যদি করি ফাইনালি আমরা আসলে যে ইকুয়েশনটা পাই সেটা হয় আসলে এইরকম, যে কোন একটা জিনিসের পাথ ডিফারেন্স হয় এরকম, যে এক্স ডি বাই ডি সমান সমান এন ল্যামডা, বা এই টাইপের কিছু একটা আমরা ম্যাথ ইউজ করি। সো আমাদের এখানে একটু বুঝতে হবে যে এক্সটা কি, ডিটা কি, আর বড় ডিটা কি। আচ্ছা আচ্ছা, এখন এই S1 থেকে S2 এইটুকুর যে দূরত্ব সেটাকে আমরা বলি ছোট ডি। S1 থেকে S2 দূরত্ব মানে দুইটা স্লিটের মধ্যবর্তী যে দূরত্ব সেটাকে আমরা বলি স্মল ডি। ঠিক আছে? আচ্ছা, একটা মিনিট আমি একটু আসতেছি। আচ্ছা, S1 থেকে S2 যে দূরত্ব সেটাকে আমরা বলি ছোট ডি। আচ্ছা, তারপর এই স্লিট থেকে এই পর্দা পর্যন্ত যে ডিস্টেন্স সেটাকে আমরা বলি ক্যাপিটাল ডি। স্লিট থেকে পর্দা পর্যন্ত যে ডিস্টেন্স সেটাকে আমরা বলি ক্যাপিটাল ডি। আর হচ্ছে এইখানে যে স্লিটগুলো তৈরি হচ্ছে সেই স্লিটের একটা স্লিট থেকে আরেকটা স্লিট পর্যন্ত, মানে একটা ব্রাইট ফ্রিঞ্জ থেকে আরেকটা ব্রাইট ফ্রিঞ্জ পর্যন্ত যে দূরত্ব সেটাকে আমরা বলি এক্স। সো আমরা বুঝতে পারলাম কি, যে দুইটা স্লিটের মধ্যবর্তী দূরত্বকে আমরা বলি ক্যাপিটাল ডি। আচ্ছা, স্লিট থেকে স্ক্রিনের যে ডিসটেন্স সেটাকে আমরা বলি, সরি, দুইটা স্লিটের মধ্যবর্তী দূরত্বকে আমরা বলি স্মল ডি। আর স্লিট থেকে স্ক্রিনের যে ডিসটেন্স সেটাকে আমরা বলি ক্যাপিটাল ডি মানে বড় ডি। আর ওই স্ক্রিনের মধ্যে বা পর্দার মধ্যে যে ফ্রিঞ্জগুলো তৈরি হচ্ছে সেই ফ্রিঞ্জগুলোর মধ্যে একটা ফ্রিঞ্জ থেকে একটা ব্রাইট ফ্রিঞ্জ থেকে আরেকটা ব্রাইট ফ্রিঞ্জ পর্যন্ত, বা একটা ডার্ক ফ্রিঞ্জ থেকে আরেকটা ডার্ক ফ্রিঞ্জ পর্যন্ত যে দূরত্ব সেটাকে আমরা বলি এক্স। ঠিক আছে? জি স্যার। ওকে, তো এরপরে বাকি জিনিসগুলো আমাদের আপাতত লাগবে না।
তো এখন আমাদের একটা জিনিস একটু জানতে হবে, সেটা হচ্ছে যে আমি বললাম যে যেহেতু দুইটা লাইটের মধ্যে একটা পাথ ডিফারেন্স তৈরি হয়, সেই পাথ ডিফারেন্সের মান হচ্ছে এক্স ডি বাই টি। তো আমরা সেটাকে যদি ফেজ ডিফারেন্স বের করি তাহলে হবে কি 2 পাই বাই ল্যামডা এক্স বাই টি। এখন আমাদের জানতে হবে যে ব্রাইট ফ্রিঞ্জ কই তৈরি হবে আর ডার্ক ফ্রিঞ্জ কই তৈরি হবে, এই জিনিসটা আমাদের জানতে হবে যে ব্রাইট ফ্রিঞ্জ কই তৈরি হবে আর ডার্ক ফ্রিঞ্জ কই তৈরি হবে। আচ্ছা, সো ব্রাইট ফ্রিঞ্জের কন্ডিশন হচ্ছে এইরকম, যদি পাথ ডিফারেন্স ওয়েভলেন্থের হোল নাম্বার মাল্টিপল হয় তাহলে ওই পয়েন্টগুলোতে ব্রাইট ফ্রিঞ্জ তৈরি হয়। If the path difference is a whole number multiple of wavelength lambda, then the points will be bright. So আমরা path difference জানি x d by d। এখন হোল নাম্বার মাল্টিপল মানে কি, যে ওয়েভলেন্থের পূর্ণ সংখ্যার গুণিতক। তাহলে তার মানে এটাকে আমরা বলতে পারি n ল্যামডা, যেখানে n এর মান হচ্ছে 0 1 2 3 এরকম। ঠিক আছে, এইরকম যদি হয় তাহলে সেই জায়গাগুলোতে কি তৈরি হবে, ব্রাইট ফ্রিঞ্জ তৈরি হবে। সো এক্স ডি বাই ডি সমান সমান এন ল্যামডা। সো আমি এখান থেকে এক্স এর মান যদি বের করি তাহলে এক্স এর মান কি হবে, এক্স এর মান হবে এন ল্যামডা ডি বাই ডি। ওকে, তাহলে এই ইকুয়েশন কি দেখাচ্ছে আমাকে, এই ইকুয়েশন দেখাচ্ছে গিভস দ্য ডিস্টেন্সেস অফ ব্রাইট ফ্রিঞ্জেস ফ্রম দ্য পয়েন্ট সি। আচ্ছা, সিটা আসলে কি সেটা আমাদের তাহলে একটু দেখতে হবে, তাই না? আচ্ছা, এই যে দেখো এটা হচ্ছে সি, বলছে যে এই সি থেকে এতটুকু ডিস্টেন্সে একটা ব্রাইট ফ্রিঞ্জ তৈরি হবে। ঠিক আছে, আচ্ছা তো আমরা এখন এন এর মান কি করলাম, যে এন এর মান যেহেতু 0 1 2 3, তাহলে এন এর মান 0 বসাই। এন এর মান যদি 0 বসাই তাহলে এক্স এর মান কি হবে, 0। শূন্য। তাহলে এন এর মান 0 সমান সমান এক্স এর মান 0। তার মানে ওই সি পয়েন্টে কি হবে, একটা ব্রাইট ফ্রিঞ্জ তৈরি হবে। আচ্ছা, এন এর মান হচ্ছে 1, তাহলে এক্স এর মান কি হবে, ল্যামডা ডি বাই ডি। আচ্ছা, এন এর মান 2 ল্যামডা ডি বাই ডি, এন এর মান 3 ল্যামডা ডি বাই ডি। তাহলে এই এতটুকু ওই সি পয়েন্ট থেকে এতটুকু ডিসটেন্সে কি তৈরি হচ্ছে, আমার ব্রাইট ফ্রিঞ্জ গুলো তৈরি হচ্ছে। আচ্ছা, তো তার মানে যততম এন আমার তত এন, মানে যদি এন সমান সমান এন হয়, মানে যে কোনো কিছু হয়, তাহলে এন ল্যামডা ডি বাই ডি অতটুকু ডিসটেন্সে কি হবে, একটা ব্রাইট ফ্রিঞ্জ তৈরি হবে। এন এর মান যা তততম এখানে তাই হবে। সো আমরা এখান থেকে একটা জিনিস দেখতে পারি যে একটা ব্রাইট ফ্রিঞ্জ থেকে একটা ব্রাইট ফ্রিঞ্জের দূরত্ব কতটুকু। তার মানে যে কোনো দুইটা থেকে একটা থেকে আগেরটা বিয়োগ করলেই হবে। x1 থেকে x0 বা x2 থেকে x1 বা x3 থেকে x2, যে কোনো একটা বিয়োগ করলেই হবে। সো এখানে x2 থেকে x1 বিয়োগ করা হয়েছে, তাহলে 2 ল্যামডা ডি বাই ডি মাইনাস ল্যামডা ডি বাই ডি, তাহলে কি হবে সেটা, দুইটা ল্যামডা ডি বাই ডি থেকে যদি একটা ল্যামডা ডি বাই ডি বিয়োগ করা হয় তাহলে থাকে কি ল্যামডা ডি বাই ডি। বা তুমি যদি x1 থেকে x0 বিয়োগ করো সেটা আরো ইজি, ল্যামডা ডি বাই ডি থেকে -0 বিয়োগ করলে কি থাকবে, ল্যামডা ডি বাই ডি। তাহলে পরপর দুইটা কনজিকিউটিভ ব্রাইট ফ্রিঞ্জ, পরপর দুইটা ব্রাইট ফ্রিঞ্জের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ল্যামডা ডি বাই ডি। এই জিনিসটা আমাদের ইসের সময় লাগবে, ম্যাথ করতে লাগবে। স্যার স্মল ডি আর ক্যাপিটাল ডি কোনটা ধরবে, এটা আরেকটু একটু বললে ভালো হতো। আচ্ছা, স্মল ডি হচ্ছে দুইটা ইসের দূরত্ব, স্লিটের দূরত্ব। স্মল ডি হচ্ছে এই স্লিট থেকে এই স্লিটের দূরত্ব, আর ক্যাপিটাল ডি হচ্ছে স্লিট থেকে স্ক্রিনের ডিসটেন্স। আর এক্স হচ্ছে ওই যে ফ্রিঞ্জ তৈরি হবে একটা ব্রাইট ফ্রিঞ্জ থেকে আরেকটা ব্রাইট ফ্রিঞ্জের ডিসটেন্স। ওকে স্যার। আচ্ছা, তো এখন তো ডার্ক ফ্রিঞ্জের কন্ডিশন গুলা কি কি, ডার্ক ফ্রিঞ্জের কন্ডিশন হচ্ছে ইফ দ্য পাথ ডিফারেন্স ইজ অ্যান অড নাম্বার মাল্টিপল অফ হাফ ওয়েভলেন্থ দেন দ্য পয়েন্ট উইল বি ব্ল্যাক ডার্ক। যদি পাথ ডিফারেন্সটা অড নাম্বার মাল্টিপল অফ হাফ ওয়েভলেন্থ হয়, মানে যে ওয়েভলেন্থ যেটা আছে সেই ওয়েভলেন্থের হাফের কি হবে, অড নাম্বার মাল্টিপল হবে, মানে বিজোড় সংখ্যার গুণিতক হবে। এইরকম যদি হয় তাহলে সেটাকে আমরা কি বলবো, সেই পয়েন্টটাকে আমরা বলবো ডার্ক। আচ্ছা, বিজোড় সংখ্যার গুণিতক আমরা কিভাবে বের করতে পারি, 2n + 1। 2n + 1 সবসময় কি হবে, একটা বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা। আমরা যদি n এর মান 0 বসাই তাহলে কি হবে 1, n এর মান 1 বসাইলে হবে 3, n এর মান 2 বসাইলে হবে 5, n এর মান
সরি 1 বসাইলে হবে 3, এন এর মান 2 বসাইলে 5, 3 বসাইলে 7, 4 বসাইলে 9, এরকম হবে। তার মানে এটা সবসময় বিজোড় সংখ্যা হবে। তাহলে x d বাই d সমান সমান 2n প্লাস 1 ল্যামডা বাই 2। আচ্ছা, তো এখান থেকে x এর মান যদি বের করি তাহলে কি হবে 2n প্লাস 1 ল্যামডা ল্যামডা d বাই 2d, এটা হবে। সো এটা হচ্ছে আমার সেই ডিসটেন্স, যে ডিসটেন্সে সি পয়েন্ট থেকে যে ডিসটেন্সে আমার ডার্ক ফ্রিঞ্জ তৈরি হবে। আগের মতোই n এর মান একবার শূন্য বসাবো, n এর মান শূন্য বসালে কি হবে ল্যামডা d বাই 2d, n এর মান 1 বসাইলে কি হবে 3 ল্যামডা d বাই 2d, n এর মান 2 বসাইলে হবে কি হবে 2 হইলে 2 দুগুণে 4 একে 5, 5 ল্যামডা d বাই 2d, n এর মান 3 বসাইলে কি হবে 7 ল্যামডা d বাই 2d। সো আবারও এখানে কি করতে পারবো যে যে কোনো x1 থেকে x0 বা x2 থেকে x1 এগুলা যদি বিয়োগ করি তাহলে আমরা কি পাবো যে পরপর দুইটা কনজিকিউটিভ ডার্ক ফ্রিঞ্জের মধ্যবর্তী দূরত্ব পাবো। তো সেটা যদি পাই সেটা কি হবে x2 মাইনাস x1 হইলে হবে, যে কোনো দুইটা বিয়োগ করি তাইলে এখানে যদি বলা হয়েছে x2 মাইনাস x1, আচ্ছা হ্যাঁ, তাহলে 5 ল্যামডা d বাই 2d মাইনাস 3 ল্যামডা d বাই 2d, তাহলে এটা কি হবে যে 2d যদি আমরা নেই লসাগু করি তাহলে নিচে থাকবে 2d আর উপরে থাকবে কি 5 ল্যামডা d থেকে 3 ল্যামডা d বিয়োগ করলে হবে 2 ল্যামডা d, তাহলে উপরে নিচে 2 কাটা যাবে, তাহলে থাকবে হচ্ছে ল্যামডা d বাই 2। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে পরপর দুইটা কনজিকিউটিভ ডার্ক ফ্রিঞ্জের যে দূরত্ব আসে সেটাও হচ্ছে কি ল্যামডা d বাই d। তো এখন দেখো ব্রাইট ফ্রিঞ্জেও কি আসছিল একই আসছিল। ল্যামডা d বাই d, তার মানে কি যে ফ্রিঞ্জগুলো তৈরি হচ্ছে সেই ফ্রিঞ্জগুলো আসলে সমান, পরপর দুইটা ডার্ক ফ্রিঞ্জ বা পরপর দুইটা ব্রাইট ফ্রিঞ্জের মধ্যবর্তী যে দূরত্ব সেগুলো হচ্ছে সমান, মানে ফ্রিঞ্জগুলোরই উইথ হচ্ছে সমান। ওকে, আমাদের ব্যাপারটা এইরকম যে একটা ডার্ক থেকে আরেকটা ডার্ক পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে মানে এখান থেকে এই পর্যন্ত বা এখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব সেটা সমান, আবার একটা ব্রাইট থেকে আরেকটা ব্রাইট পর্যন্ত বা একটা ব্রাইটের এই পাশ থেকে আরেকটা ব্রাইটের এই পাশ পর্যন্ত দূরত্ব হচ্ছে সমান। তার মানে আসলে সব ফ্রিঞ্জই হচ্ছে সমান, যার কারণে এটা সমান হচ্ছে। এখন তোমাকে যদি বলা হয় যে তার মানে আমরা বলতে পারি যে the fringes যে ফ্রিঞ্জেস গুলো আছে distance between consecutive any two consecutive bright or dark fringes is same। আচ্ছা, আর এইটাকে বলা হয় ফ্রিঞ্জ উইথ, মানে একটা ব্রাইট ফ্রিঞ্জ থেকে আরেকটা ব্রাইট ফ্রিঞ্জ পর্যন্ত যে দূরত্ব বা একটা ডার্ক ফ্রিঞ্জ থেকে আরেকটা ডার্ক ফ্রিঞ্জ পর্যন্ত যে দূরত্ব এগুলাকে বলা হয় ফ্রিঞ্জ উইথ, ঠিক আছে। আচ্ছা, তার মানে ফ্রিঞ্জ উইথ হচ্ছে ডার্ক এবং ব্রাইট সবগুলোর ক্ষেত্রে কি রকম সমান সমান। আচ্ছা, আচ্ছা সমান যদি হয় ওকে সেটা তো আমরা মেনে নিলাম যে সমান। এখন তোমাকে যদি কোশ্চেন করা হয় যে একটা ব্রাইট ফ্রিঞ্জ থেকে আরেকটা ব্রাইট ফ্রিঞ্জের দূরত্ব কতটুকু, সরি একটা ব্রাইট ফ্রিঞ্জ থেকে আরেকটা ডার্ক ফ্রিঞ্জের দূরত্ব কতটুকু, স্যার হাফ কি ভাগ দিয়ে দিব? হ্যাঁ সেটা হাফ দিয়ে ভাগ দিব, তাই না? জি স্যার। আচ্ছা, মানে হচ্ছে আমরা তো ব্রাইট থেকে ব্রাইট পর্যন্ত দেখতাম, তো একটা ব্রাইট থেকে একটা ব্রাইট পর্যন্ত কি কি আছে, একটা ব্রাইট ফ্রিঞ্জ আর একটা ডার্ক ফ্রিঞ্জ আছে, তাহলে স্বাভাবিকভাবে একটা ব্রাইট থেকে আরেকটা ডার্কের দূরত্ব কি হবে ওই দূরত্বের অর্ধেক, অর্ধেক। তাহলে কি হবে ল্যামডা ডি বাই ডি জায়গায় হবে ল্যামডা ডি বাই 2d, মানে হাফ অফ দ্য ফ্রিঞ্জ উইথ। আচ্ছা, এই একটা যে কোনো একটা ফ্রিঞ্জের যে উইথ আমরা বের করলাম, মানে এটা কিন্তু যে কোনো একটা ফ্রিঞ্জের উইথ, তাই না? মানে একটা ব্রাইট থেকে একটা ডার্ক মানে কি যে কোনো একটা ফ্রিঞ্জের উইথ আসতেছে। জি স্যার। মানে এখান থেকে এই পর্যন্ত ছিল হচ্ছে আমার কি একটা ব্রাইট থেকে একটা ব্রাইটের ডিসটেন্স, তো একটা ব্রাইট থেকে একটা ব্রাইটের ডিসটেন্সের মধ্যে কি কি থাকতেছে, একটা ব্রাইট ফ্রিঞ্জ থাকতেছে একটা ডার্ক ফ্রিঞ্জ থাকতেছে। তো তাহলে আমি যদি বলি যে না একটা ব্রাইট থেকে আমার একটা ডার্ক ফ্রিঞ্জের দূরত্ব কত, তার মানে কি সেটা আসলে একটা ব্রাইট ফ্রিঞ্জের ব্রেথ বা একটা ব্রাইট ফ্রিঞ্জের পুরুত্ব, তাহলে একটা ব্রাইট ফ্রিঞ্জের পুরুত্ব বা একটা ডার্ক ফ্রিঞ্জের পুরুত্ব হবে কি ফ্রিঞ্জ উইথ যেটা ছিল তার অর্ধেক, তাহলে ল্যামডা ডি বাই 2d, মানে
ফ্রিঞ্জ উইডথ ছিল আমার ল্যামডা ডি বাই জি, তার অর্ধেক হবে ল্যামডা ডি বাই 2d। তো এখান থেকে আমরা কি দেখতে পাই যে উইথ একটা ফ্রিঞ্জের উইথ ডিপেন্ড করবে কার উপর, আমার লাইটের ওয়েভলেন্থের উপর। লাইটের ওয়েভলেন্থ যত বেশি হবে আমার ফ্রিঞ্জের উইথ তত বেশি হবে। আর ফ্রিঞ্জের উইথ আবার ডিপেন্ড করবে কার উপর, যে ডিসটেন্স অফ দ্য বিটুইন দ্য টু সোর্সেস। এই সোর্সের ডিসটেন্স যত বেশি হবে ফ্রিঞ্জ উইথ তত কমে যাবে, আর সোর্সের ডিসটেন্স যত কম হবে ফ্রিঞ্জ উইথ বেড়ে যাবে। ঠিক আছে, তারপরে আমরা যদি স্কিনের ডিসটেন্সটা বাড়ায় দেই তাহলে ফ্রিঞ্জের উইথ বেড়ে যাবে। ঠিক আছে, ওকে। তো এই জিনিসগুলো আমাদের মানে এই ইকুয়েশন থেকে আমরা পাই। এই হচ্ছে মোটামুটি নিউটনস রিং হচ্ছে ইন্টারফারেন্স একটা ঘটনা। যে ঘটনাটা হচ্ছে কেমন হয় সেটা আমরা পুরাটা এক্সপ্লেইন না করি, যে তোমাদের অত সময় নাই। আমি জাস্ট তোমাদের একটা ভিডিও দেখাই। এটা হচ্ছে ইন্টারফারেন্স একটা অ্যাপ্লিকেশন অ্যাকচুয়ালি। Newton's rings. The phenomenon of Newton's rings, named after Isaac Newton, is an interference pattern caused by the reflection of light between two surfaces, a spherical surface and an adjacent flat surface. When a parallel beam of monochromatic light is incident normally on a combination of a plano-convex lens and a glass plate, a part of each incident ray is reflected from the lower surface of the lens, and a part, after refraction through the air film between the lens and the plate, is reflected back from the plane surface. These two reflected rays are coherent, hence they will interfere and produce a system of alternate dark and bright rings. Apparatus. Monochromatic light, wooden mount. This is a rectangular shaped box at the bottom of which we place plain glass, material and the lens. Light is directed to the lens through this reflector. Optically flat glass plate. A plano-convex lens. Traveling microscope. Procedure. Turn on the sodium lamp. Place a plano-convex lens on the plain glass plate with curved surface in contact with the glass plate, and place this system inside a mount placed under a traveling microscope. The reflector on the mount will direct light onto the optical system. Focus the traveling microscope to see the bright and dark circular fringes. Fix the vertical crossbar of the microscope on the 20th bright ring at leftmost end and record the reading on the horizontal scale. Repeat these measurements for microscope movement from left to right and evaluate the diameters of different rings. Calculations. The main scale has 20 divisions in between 2 centimeter readings, and the vernier scale has 50 total divisions. So the least count of microscope is 1 by 20 divided by 50 is equal to 0.001. Take the reading of main scale just before the 0th position of vernier scale. Only one line of the vernier scale will coincide with the main scale. Take the reading of that point from vernier scale. So the reading can be calculated as main scale reading plus the product of vernier scale reading and least count. সো মানে এটা হচ্ছে একটা এক্সপেরিমেন্ট, যে এক্সপেরিমেন্টের মাধ্যমে সেটা কি করা হয়, নিচে একটা আসলে গ্লাস প্লেট থাকে আর উপরে হচ্ছে একটা সিলিন্ড্রিক্যাল, এটা হচ্ছে লেন্স থাকে, সেটা হচ্ছে প্ল্যানো কনভেক্স লেন্স থাকে। তো আমি একটা লাইট সোর্স যদি এখান থেকে ফেলি এবং সেই লাইটটা এখানে একটা গ্লাস প্লেটের মধ্যে রিফ্লেক্ট যদি হয়, এটা যদি আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখি, রিফ্লেক্ট হয়ে সেটা নিচে চলে আসে। তো নিচে আসার পর এখানে হচ্ছে বিভিন্ন জায়গায় লাইট হচ্ছে রিফ্লেক্ট হওয়ার পর এখানে হচ্ছে এক ধরনের ইন্টারফারেন্স তৈরি হয়। তো সেই ইন্টারফারেন্সটাই কি হয়,
উপর থেকে একটা মাইক্রোস্কোপের মাধ্যমে দেখা হয়। তো সেটা যদি দেখা যায় সেটা হয় এরকম যে মাঝখানে একটা ডার্ক ফ্রিঞ্জ থাকে আর তার চারপাশে হচ্ছে ব্রাইট ফ্রিঞ্জ, ডার্ক ফ্রিঞ্জ, ব্রাইট ফ্রিঞ্জ, ডার্ক ফ্রিঞ্জ এরকম লেয়ার তৈরি হয়। দেখতে রিং এর মতো লাগে বলে এই এক্সপেরিমেন্টে বলা হয় নিউটনস রিং। আচ্ছা, আমার হাতে লেখা একটা শীট আছে, কিছু ম্যাথ আছে। তো ম্যাথ গুলো আমরা একটু দেখার চেষ্টা করি, আমাদের ইন্টারফারেন্সের ম্যাথ এগুলো। In a Young's double slit experiment, the separation between the sources are 0.18 millimeter. তাহলে বলো এটা কার মান? স্মল ডি। স্মল ডি মান, হ্যাঁ। The fringes are observed on a screen 90 meter away. এটা কার মান? ক্যাপিটাল ডি। ক্যাপিটাল ডি। হচ্ছে ক্যাপিটাল ডি মান। বলছে if with certain monochromatic source of light the third bright fringe is situated at a distance of 8.1 millimeter from the central bright fringe. তাহলে 8.1 কার মান? আর এক্স x এর মান, কিন্তু x তো ছিল একটা ফ্রিঞ্জের ডিসটেন্স, কিন্তু এখানে কি তিনটা বলছে? আছে, তিনটা তিনটা ভাগ দিয়ে দিব, তার মানে কি করতে হবে? 8.1 কে 3 দ্বারা ভাগ করে তিনটা ভাগ। আচ্ছা আচ্ছা, তো বের করতে বলতেছে ফাইন্ড দ্য ওয়েভলেন্থ অফ লাইট। লাইটের ওয়েভলেন্থ কত? ওকে, তাহলে x ইজ ইকুয়াল টু কি হবে? 8.1 ডিভাইডেড বাই 3 মিলিমিটার, তাহলে 2.7 মিলিমিটার। আচ্ছা, d সমান সমান হবে 0.18, এটাকে আমরা সেন্টিমিটারে নিয়ে আসবো। 9 কেও d কেও 90 সেন্টিমিটার, মানে সেন্টিমিটার মিলিমিটার তোমার যেটাই আনো, কিন্তু যে কোনো একটা আনতে হবে, এটা হচ্ছে কথা। তো আমাদের সূত্র কি? x সমান সমান ল্যামডা ডি বাই টি। ঠিক আছে, এই সূত্র যদি আমরা ইউজ করি তাহলে কি হবে? ল্যামডা সমান সমান হবে কি x ডি বাই টি, তারপরে উপরে মানগুলা বসাইলেই অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, এখানে অ্যান্সার ছিল 54.10 টু দি পাওয়ার -6 সেন্টিমিটার। তো এটাকে পরবর্তীতে ইসে নেওয়া, অ্যাংস্ট্রমে নেওয়া হচ্ছে। অ্যাংস্ট্রম মানে কি? অ্যাংস্ট্রম মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -10 মিটার, মানে 1 অ্যাংস্ট্রম সমান সমান 10 টু দি পাওয়ার -10 মিটার। আচ্ছা, এই ম্যাথটা একটু দেখো। বলছে কি in a double slit experiment using sodium light of wavelength 5.89 into 10 to the power -5 centimeter, an interference pattern is observed in which 20 equally spaced fringes occupy the distance of 2 centimeter on a screen. বলছে যে একটা ডাবল স্লিট এক্সপেরিমেন্টে যেখানে আমি সোডিয়াম লাইট ইউজ করছি, সোডিয়াম লাইটে ওয়েভলেন্থ দেয়া আছে। তো পরে বলছে যে একটা ইন্টারফারেন্স প্যাটার্ন তৈরি হয়েছে। প্যাটার্নটা হয়েছে কেমন? যে 20টা ফ্রিঞ্জ সমান সমান 20টা সমান পুরুত্বের ফ্রিঞ্জ তৈরি হয়েছে কতটুকু ডিসটেন্সের মধ্যে? 2 সেন্টিমিটার ডিসটেন্সের মধ্যে। তাহলে আমাকে বলো 2 সেন্টিমিটারের মধ্যে যদি 20টা ফ্রিঞ্জ তৈরি হয় তাহলে একটা ফ্রিঞ্জের দূরত্ব, মানে একটা ফ্রিঞ্জের উইথ কত? স্যার ভাগ দিতে হবে। কি দিয়ে কি ভাগ দিতে হবে? স্যার 2 কে 20 দিয়ে 2 কে 20 দ্বারা ভাগ দিতে হবে। হ্যাঁ, অনেকে কিন্তু 0.1, অনেকে কিন্তু 20 কে 2 দ্বারা ভাগ করে ফেলে, সেটা কিন্তু হবে না। স্যার 0.1 সেন্টিমিটার। হ্যাঁ, 0.1 হবে। তারপর কি বলছে? on replacing the sodium lamp with another monochromatic source, মানে আমি ওই সোডিয়াম ল্যাম্পটাকে রিপ্লেস করছি আরেকটা সোর্স দিয়ে, আরেকটা মনোক্রোমেটিক সোর্স দিয়ে, যে সোর্সের ওয়েভলেন্থ আমি জানি না। আচ্ছা, বাট মেকিং নো আদার চেঞ্জেস, মানে আমি আর কোনো ধরনের চেঞ্জ করি নাই সেটআপে। তো এই সময় যেটা হয়েছে 30 fringes are found to occupy a distance of 2.4 centimeter. তো আমি এই সময় 30টা ফ্রিঞ্জ পাইছি এবং দেখছি 30টা ফ্রিঞ্জ
2.4 সেন্টিমিটার কভার ডিসটেন্স কভার করে। তার মানে এখানে এক একটা ফ্রিঞ্জের উইডথ কত হবে? x স্যার is ভাগ equal to হ্যাঁ 2.4 by 30 0.08। 0.08। আচ্ছা, তো এখন বলা হয়েছে হোয়াট ইজ দ্য ওয়েভলেন্থ অফ দ্য লাইট ফ্রম দিস সোর্স। এই ওয়েভলেন্থের লাইট সোর্সের কত, মানে এই সোর্সের লাইটের ওয়েভলেন্থ কত। আচ্ছা, সো আমরা ফর্মুলা জানি x সমান সমান ল্যামডা ডি বাই ডি। সো আমাদের এই দুইটা এক্সপেরিমেন্টেই ডি আর মানে ক্যাপিটাল ডি আর স্মল ডি হচ্ছে কনস্ট্যান্ট, যেহেতু ওগুলো আমি কোনো চেঞ্জ করি নাই। তার মানে আমি বলতে পারি যে x ইজ অবভিয়াসলি প্রপোর্শনাল টু ল্যামডা, আর বাকি জিনিসটা তো কনস্ট্যান্ট। তার মানে স্যার ল্যামডা পরিবর্তনের সাথে সাথে আমার x এর পরিবর্তন হচ্ছে। সো আমরা তাহলে বলতে পারি ফার্স্ট কেসে x1 সমান সমান ল্যামডা 1, আর সেকেন্ড কেসে কি হবে x2 সমান সমান is proportional to ল্যামডা 2। সো এইটাকে আমরা যদি একটা ইকুয়েশনে দাঁড় করাই তাহলে কি হবে যে x1 বাই ল্যামডা x2 বাই ল্যামডা 2 ল্যামডা 1 বাই ল্যামডা 2 বা ল্যামডা x2 বাই x1 বা ল্যামডা 2 বাই ল্যামডা 1, এই দুটো সমান, তাই হবে না? জি স্যার। আচ্ছা আচ্ছা, যদি তাই হয় তাহলে আমাদের কি কি আমাদের বের করতে হবে ল্যামডা 2 এর মান। তাহলে ল্যামডা 2 সমান সমান কি হবে x2 বাই x1 ইনটু ল্যামডা 1। ল্যামডা 1 এর মান কত দেয়া আছে? ল্যামডা 1 এর মান দেয়া আছে যে 5.89 ইনটু 10⁵। তাহলে সেটা আমরা ইউজ করলাম ল্যামডা 1 এর মান। তারপরে কি লাগবে? তারপর লাগবে হচ্ছে x2 এর মান। x2 এর মানে কি বলা হয়েছে যে 2.4 সেন্টিমিটার ডিসটেন্সে 30টা ফ্রিঞ্জ, তাহলে 2.4 ইনটু 30 তাহলে হবে 0.08, তাহলে সেটা লিখলাম। আর x1 কি 2 মিটারে 20টা ফ্রিঞ্জ, তাহলে 2 ডিভাইডেড বাই 20 তাহলে এটা হবে 0.1। তাহলে আমরা এটা গুণ করে দিলাম, গুণ করে অ্যান্সার যা আসবে সেটাই আমাদের ফাইনাল অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পারছি? জি স্যার। এখন কেউ একজন এই ম্যাথটা পড়ো আর আমাকে বলো যে কোনটা এক্স, কোনটা ডি আর কোনটা স্মল ডি। কে পড়বে? দাউদ হায়দার। দাউদ হায়দার শুনতে পাচ্ছ? স্যার আমি কিছু শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছ না? আচ্ছা ওকে, তাহলে হচ্ছে ইমরান হাসান হৃদয়। স্পষ্ট কিছু বোঝা যাচ্ছে না স্যার কথা। আচ্ছা, তার মানে তোমার নেটওয়ার্ক একটু সমস্যা আছে। জি স্যার, স্যার ঝড় হচ্ছে প্রচুর পরিমাণে। আচ্ছা আচ্ছা, ইমরান হাসান হৃদয় শুনতে পাচ্ছ? খোঁজ নাই। সুমন হোসাইন। আচ্ছা, ইমরান হৃদয়, তুমি এই কোশ্চেনটা একটু পড়ো, পড়ে আমাকে বলো যে এখানে কোনটা এক্স, কোনটা ডি, কোনটা ক্যাপিটাল ডি এরকম। স্যার স্পষ্ট বোঝা যাচ্ছে না স্যার। ওই লেখা বুঝতেছে না? দাঁড়াও, এখন বুঝতে পারতেছো? আচ্ছা আমি বলি, তুমি আমাকে বলো। ক্যালকুলেট দ্য ওয়েভলেন্থ অফ লাইট হুইচ illuminates two slits 0.5 মিলিমিটার অ্যাপার্ট। তাহলে 0.5 এটা কিসের মান? স্যার স্মল ডি। স্মল ডি এর মান। Produces an interference pattern on a screen placed 200 centimeter away from the slits. ক্যাপিটাল ডি। Capital D. The first bright fringe is observed at a distance of 2.4 millimeter from the central bright fringe. স্যার এটা হলো সি থেকে এক্স এর মান। Excellent. Okay. তাহলে বাকিটা করতে পারবে না, শুধুমাত্র ল্যামডার মান বের করতে হবে। জি স্যার। Okay. আর দূরত্বের মানগুলো কি সেন্টিমিটারে ধরে করলে হবে নাকি মিলিমিটারে করলে হবে? যে কোনো একটা ধরবা, হয় সেন্টিমিটার ধরবা, 9 মিলিমিটার ধরবা, বা 9 মিটার ধরবা, তোমার ইচ্ছা।
কিন্তু যেটা ওকে। ধরবা সবগুলাই একই ধরতে হবে। কিলোমিটারে ধরতে পারেন। 1 কিলোমিটার সমস্যা নাই, কিলোমিটার। কিন্তু সেটা ধরলে খুব মানে হবে আর কি, মানে কেউ মানে দেখা ছোট যাবে ছোট হয়ে যাবে স্যার আরো। ছোট হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু ধরতে পারো যে সব একই ধরো, কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপরে এটা বলবে হচ্ছে কে, আচ্ছা জান্নাতুল নাইম। জি স্যার। হ্যাঁ, এটা বলো তো কি কি, মানে কোনটা কি হবে, ম্যাথটা পড়ো। লাইট হ্যাঁ, একটু জোরে জোরে পড়ো। লাইট ফ্রম এ সোডিয়াম ভেপার ল্যাম্প ল্যামডা ইকুয়াল টু 589, তারপরে স্যার কি স্যার বলা আছে? ন্যানোমিটার। ন্যানোমিটার ফোর্স এয়ার interference pattern on a স্ক্রিন। screen 0.8 meter. আচ্ছা, 0.8টা কি? স্যার বড়ডি। হ্যাঁ, আচ্ছা তারপর পড়তে থাকো। হ্যাঁ, A, তাহলে a pair of স্লিটস। sir, স্লিটস। the bright fingers in the pattern না কি জানি স্যার বোঝা যাচ্ছে না। প্যাটার্ন। pattern are 0.35 centimeter apart. What is the স্লিটস। speed? হ্যাঁ, Uh, সেপারেশন। আচ্ছা স্যার ছোট ডি এর মান চাইছে। আচ্ছা, ছোট ডি এর মান চাইছে, আর হচ্ছে কি দেয়া ল্যামডার মান আছে, তো স্যার ল্যামডার মান দেওয়া আছে স্যার। ল্যামডা মান দেয়া আছে, বড় ডি এর মানও দেয়া আছে, এক্স এর মানও দেয়া আছে। ছোট- তো ছোট তোমাদের দিতে হবে। মানে সুবিধার জন্য একটা জিনিস বলে দেই, নরমালি যেটা হয়, বড় ডি এর মান সবচেয়ে বেশি বড় হয়, তারপর হয় ছোট ডি, তারপর হয় এক্স, ঠিক আছে? আচ্ছা। জি স্যার। তারপর এই যে পরে একটা ম্যাথ আছে, এই ম্যাথটা মনে হয় তোমরা করতে পারবা, একই ম্যাথ। স্যার এগুলোকে দিয়ে দিবেন স্যার গুগল ক্লাসরুমে। হ্যাঁ, এটা দিয়ে দেবো গুগল ক্লাস। আজকে ক্লাসের কনসেপ্টটা খুব ক্লিয়ার স্যার। হ্যাঁ, স্যার আজকে ক্লাসের কনসেপ্টটা খুব ক্লিয়ার আজকে একটা খুব আচ্ছা ভালো মতো বুঝেছি। ওকে, তাহলে আমরা আরেকটা দিকে চাই। এটা হচ্ছে ডিফ্রাকশন। লাইটে আরেকটা ফেনোমেনা, যেটার নাম হচ্ছে ডিফ্রাকশন। আচ্ছা, ডিফ্রাকশনটা কি? ধরো তুমি বাসার মধ্যে পড়াশোনা করতেছো, রাত্রিবেলা, অনেক রাতে, তো তোমার বাসায় সবাই ঘুমিয়ে গেছে, তো হঠাৎ করে তোমার আম্মা উঠছে, তোমার দরজা টরজা বন্ধ। তোমার আম্মা কিন্তু ঠিকই বুঝতে পারবে যে তোমার রুমে লাইট জ্বালানো। কিভাবে বুঝবে? স্যার মানে ছোট ফাঁক ফোকর দিয়ে লাইটটা বাইরে যাবে একটু। হ্যাঁ, স্যার বাইরে অন্ধকার ভিতরে তো আলো স্যার, এই জন্য দেখবে স্যার অন্ধকার থেকে আলোটা স্যার ভালো মতো দেখা যায়। না, দরজা তো বন্ধ। ও তাহলে স্যার ফাঁক ফুকোতে স্যার দেখবে এই তো। যেটা হয়, লাইট সবসময় সরল পথে বা স্ট্রেট লাইনে যাওয়ার কথা, কিন্তু লাইট মাঝে মাঝে কোনো কোনো জায়গায় বাধা পাইলে সেটা হচ্ছে বাঁকা পথে চলে, বা বাঁকা পথে চলে না, ঠিক সেটা হচ্ছে বেঁকে যায়, ঠিক আছে? মানে লাইট নর্মালি আমরা জানি যে ইসের সময় বাঁকে, প্রতিসরণের সময় বাঁকে, এক মিডিয়াম থেকে আরেক মিডিয়ামে যাওয়ার সময়, কিন্তু সেম মিডিয়ামে থাকা অবস্থায়ও লাইট অনেক সময় বেঁকে যায়। এটা কখন বেঁকে যায়? কোন একটা অবজেক্টের কিনারা ঘেঁষে লাইট যখন যায়, তখন লাইট হচ্ছে খানিকটা বেঁকে যায়। তো এই লাইটের এই বেঁকে যাওয়া বা বেন্ডিং হওয়ার যে ঘটনা, এটাকে বলা হয় ডিফ্রাকশন অফ লাইট। এবং পরিবর্তন। লাইটের ওয়েভলেন্থ যখন বাড়ে, তখন হচ্ছে এই ডিফ্রাকশনটা হয়, ডিফ্রাকশনের ক্ষমতাটা বৃদ্ধি পায়। মানে তোমার বাসার লাইট যখন জ্বলবে, তো ওই যে দরজার নিচে যে ফাঁকা জায়গা আছে, ওই জায়গা দিয়ে লাইট হচ্ছে যাওয়ার সময় লাইট বেঁকে ওই লাইট হচ্ছে ওই পাশে চলে যাবে।
এবং তোমরা একটা জিনিস সবসময় খেয়াল করে দেখবা, আহ, অন্ধকার আর আলো এই দুইটা কখনো মানে একটা স্পেসিফিক পার্থক্য করতে পারবা না। জিনিসটা কেমন বলি আমি, কখনো দেখছো যে বৃষ্টি আসতেছে, এই ব্যাপারটা কখনো দেখতেছো? হ্যাঁ স্যার, দেখছি স্যার, আজকেও দেখছি স্যার। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে অনেক সময় এরকম হয় না যে দূর থেকে মনে হচ্ছে না বৃষ্টি আসতেছে, আস্তে 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 আসতে থাকে। এখানে বৃষ্টি নেই অথচ আমার এখান থেকে 100 মিটার দূরত্বে বৃষ্টি আসে, পরে আস্তে আস্তে বৃষ্টিটা সামনের দিকে আসে, এরকম আসে না? তো লাইটের ক্ষেত্রে এই জিনিসটা হয় যে ধরো কোন এক জায়গায় লাইট আছে আর কোন এক জায়গায় অন্ধকার আছে, তুমি কখনোই বলতে পারবে না যে এই যে দাগ, এই দাগের এই পাশে লাইট আর দাগের এই পাশে হচ্ছে অন্ধকার। এরকম কি কখনো হয়? হয় না। লাইট কি হয় যে কোন এক জায়গায় লাইট থাকলে লাইটটা আস্তে 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 কমতে থাকে, দেখা যায় যে একটা জায়গায় আলো আধার দুইটাই আছে, আবার তারপরে এক জায়গায় আলো আধার একটু কমে কমে আস্তে আস্তে অন্ধকার হয়ে যায়, আবার লাস্ট মিনিট আবার অন্ধকার বাড়তে 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 এক জায়গায় গিয়ে লাইট হয়ে যায়। এই জিনিসটা কেন হয়? কারণ লাইট হচ্ছে যে এরকম আস্তে আস্তে বেঁকে যায়, বেঁকে গিয়ে লাইট হচ্ছে সামনের দিকে চলে যায়। আচ্ছা, সো এই জিনিসটাকে বলা হয় ডিফ্রাকশন অফ লাইট। লাইটের বেন্ডিং হওয়ার যে প্রবণতা, সেটাকে বলা হয় ডিফ্রাকশন অফ লাইট। লাইট সোর্স যখন হচ্ছে ক্লাউড ড্রপলেটের মধ্যে দিয়ে যায়, তখন হচ্ছে লাইট হচ্ছে এরকম করে বেঁকে যায়। তারপর ধরো আমরা যদি এখানে ধরো এখানে একটা লাইট আছে, আমি মাঝখানে একটা স্লিট রাখলাম, তো স্লিটের উইথটা যত মানে স্লিটের উইথ যত বেশি হবে ডিফ্রাকশন একটু কম হয়, কিন্তু স্লিটের উইথ যদি তুমি অনেক কমায় দাও তখন এই ডিফ্রাকশনের হারটা অনেক বেশি বেড়ে যাবে। ঠিক আছে, মানে কোন একটা ছিদ্র বা কোন একটা ধার যত বেশি ধারালো হবে লাইট হচ্ছে অনেক তত বেশি বেঁকে যাবে। স্যার ওই ক্ষেত্রে কি যখন মানে যে ছিদ্রগুলো থাকে ওগুলোকে একটা আলোক সোর্স হিসেবে কাজ করে, লাইট সোর্স হিসেবে কাজ করে? না, লাইট সোর্স হিসাবে ঠিক কাজ করে না। আহ, আহ, কিন্তু স্যার মানে কোন একটা লাইট সোর্স থেকে যেভাবে আর কি ছড়ায় ওইভাবে ছড়ানোর মতো দেখতেছি। হ্যাঁ, ও ওভাবে সরাচ্ছে, কিন্তু এটা মানে এটাকে লাইট সোর্স হিসেবে মানে যেমন ওয়েভ ফ্রন্টের ক্ষেত্রে যেরকম সোর্স হিসেবে কাজ করে, এটা আসলে ওয়েভ সোর্স হিসেবে কাজ করে না। কিন্তু লাইট এখান দিয়ে বেন্ড হয়ে যাবে, বা এখানে হচ্ছে লাইট হচ্ছে আহ, এটা দুই দুই ক্ষেত্রে হতে পারে, একটা ছিদ্র ক্ষেত্র হতে পারে, আবার ইসের ক্ষেত্রে হতে পারে, মানে ধরো একটা খাড়া কোন একটা জায়গা আছে, একটা ধার টাইপের আছে, স্ট্রেট ইজ টাইপের আছে, ওইখানেও হয় এরকম যে লাইট হচ্ছে ওখান থেকে বাঁকা হয়ে আরেক দিকে ব্যাক করে। স্যার এগুলোর কারণ কি? আচ্ছা, কারণ যেটা হচ্ছে আহ, ধরো তোমার আচ্ছা, এই কারণটা আমরা আসলে সামনের দিকে দেখব, যে কোন একটা স্লিটের মধ্য দিয়ে লাইট যখন পাস করে তখন আসলে কিভাবে লাইট হচ্ছে এরকম হয়ে যায়, মানে এই বেন্ডিং জিনিসটা আসলে কিভাবে হয়, এই জিনিসটা আমরা সামনে গিয়ে দেখব। যে একটা যদি হয় মানে একক চিরের জন্য যদি হয় বা ডাবল স্লিটের জন্য যদি হয়, তো লাইটটা আসলে কেন বাঁকে। ঠিক আছে, আমরা জি স্যার। আচ্ছা, তো ডিফ্রাকশনের দুই ধরনের কন্ডিশন আছে, দুই ধরনের কন্ডিশনের ক্ষেত্রে ডিফ্রাকশন হয়। একটা হচ্ছে সরু কোনো ধার হইতে হবে, মানে স্ট্রেইট ইজ হইতে হবে, এরকম যদি হয় মানে খুবই একটা ধার খুবই তীক্ষ্ণ, ঠিক আছে, খুবই তীক্ষ্ণ টাইপের একটা ধার আছে কোন একটা জায়গায়, একটা ধার বলতে বোঝাতো যে যে কোনো কিছুর একটা কোণা জি এই স্যার, টাইপের কিছু, ঠিক আছে। তো এইগুলো যদি খুব হয়, শার্প হয়, তীক্ষ্ণ হয়, তাহলে এই দিকের মধ্যে দিয়ে যখন লাইট যাবে তখন লাইট হচ্ছে এরকম বেন্ডিং হয়ে যায়। এবং বলা হয় যে এই ইজের উইথ যদি এমন হয় যে লাইটের যে ওয়েভলেন্থ আছে, লাইটের ওয়েভলেন্থের উইথের একই অর্ডারে হয়, তাহলে এই লাইটের ডিফ্রাকশনটা ভালো হয়। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে কার জন্য, থিন হোলের জন্য, একেবারে খুবই সরু একটা ছিদ্রর জন্য হতে পারে। তো এই ছিদ্র যত বেশি সরু হবে আমার ডিফ্রাকশন তত বেশি হবে। ঠিক আছে, তো এই দুইটা হচ্ছে শর্ত লাইটের ডিফ্রাকশনের জন্য। আচ্ছা, তোমরা চাইলে একটা ভিডিও দেখতে পারো, ওখানে গেলে আরেকটু ক্লিয়ার হবে। Diffraction.
Non-tractive always is diffraction. This is where waves spread out to the edges, diffract, and they pass through a gap and go past an object. Let's look at some water waves from above. You can see the diffraction happening here. We set the gap much bigger than the wavelength. We don't get much diffraction, just a bit of a spreading at the edge. But as we decrease the size of the gap, we get much better diffraction until the gap size equals the wavelength when we get maximum diffraction. It should also be obvious that we could have increased the size of the wavelength, leaving the gap size the same, and that would also improve diffraction. The main thing is we get the gap size to equal the wavelength. So this is great, but is there a practical use for this? Well, there is. If you lived near a big hill, you might have problems getting TV or radio reception, because the waves will be blocked by the hill. But because of diffraction, the waves spread out, and they pass the hill and can be received by your area. However, the really short wavelength signals will still miss when you get the longer wavelength. So in summary, diffraction is where waves spread out to the edges, they pass through a gap or go past an object. Diffraction happens best when the wavelength equals the size of the gap. আচ্ছা, তো তোমরা বুঝতে পারলো তো ব্যাপারটা? জি স্যার। জি স্যার। মানে ডিফ্রাকশনটা সবচাইতে বেস্ট হবে কখন, যখন হচ্ছে আমার ওই যে গ্যাপটা আছে স্লিটেড গ্যাপ, সেই গ্যাপটা হচ্ছে লাইটের ওয়েভলেন্থের একই অর্ডারে হবে। মানে লাইটের ওয়েভলেন্থের অর্ডার তো অলমোস্ট কত, যে কোনো সোডিয়াম লাইট থেকে শুরু করে যে কোনো লাইটের ওয়েভলেন্থ কত বলতে পারবো? আমাদের দৃশ্যমান আলোর ওয়েভলেন্থ কত, কত থেকে কত রেঞ্জ? এটা হচ্ছে আমাদের 400 থেকে 700 বা 750 ন্যানোমিটার, ঠিক আছে? বা অনেক সময় বলা হয় 4000 থেকে 8000 অ্যাংস্ট্রম। এই হচ্ছে আমাদের লাইটের 740 না 50 জন পড়ছে। এই তো মানে এটা একটু ভ্যারি করে বলতে এক এক বই দেখবে এক এক রকম দেয়া আছে। আচ্ছা, এর মধ্যে তো সব বেনিয়া সহ কলা যা সব। হ্যাঁ, দৃশ্যমান আলোর মধ্যে বেনিয়া সহ কলা। আচ্ছা, তো ডিফ্রাকশন হচ্ছে দুই ধরনের, একটাকে বলা হয় ফ্রেনেলস ক্লাস অফ ডিফ্রাকশন, আর একটাকে বলা হয় ফ্রনহফার ক্লাস অফ ডিফ্রাকশন। তো ফ্রেনেল ক্লাস অফ ডিফ্রাকশনটা কি আর ফ্রনহফার ক্লাস অফ ডিফ্রাকশনটা কি? আচ্ছা, এটা হচ্ছে কেমন, যদি ইফ দ্য লাইট সোর্স অ্যান্ড দ্য স্ক্রিন, ডিফ্রাকশনের ক্ষেত্রেও কিন্তু ডিফ্রাকশন প্যাটার্নগুলো ধরা যায়। মানে এই যে আমাদের ডিফ্রাকশন যে হচ্ছে, এই ডিফ্রাকশনের তো কিন্তু প্যাটার্ন তৈরি হয়। তো যদি এমন হয় যে দ্য সোর্সেস অফ লাইট আর দ্য স্ক্রিন, এই দুইটা যদি ফাইনাইট ডিস্টেন্সে থাকে অবস্ট্যাকল থেকে, যে এক পাশে আমার লাইট সোর্স, মাঝখানে হচ্ছে অবস্ট্যাকল, তার ওই পাশে হচ্ছে স্ক্রিন, তো এই সবগুলা জিনিস যদি ফাইনাইট ডিস্টেন্সে থাকে, তাহলে আমি যে ধরনের ডিফ্রাকশন অবজার্ভ করব সেটাকে বলা হয় ফ্রেনেল ক্লাস অফ ডিফ্রাকশন। তো এই টাইপের ডিফ্রাকশন গুলা নর্মালি হয় কেমন, স্ফেরিক্যাল বা সিলিন্ড্রিক্যাল টাইপের ডিফ্রাকশন হয়। আচ্ছা, এই ডিফ্রাকশন কোথায় হয়? স্ট্রেইট ইজের ক্ষেত্রে হয়, ফাইন ওয়্যারের ক্ষেত্রে হয়, বা ন্যারো স্লিটের ক্ষেত্রে হয়। আচ্ছা, যদি ফাইনাইট ডিস্টেন্সে থাকে তাহলে ফ্রেনেল ক্লাস অফ ডিফ্রাকশন হয়, এবং সেই ডিফ্রাকশনের টাইপ হচ্ছে কেমন, সিলিন্ড্রিক্যাল বা স্ফেরিক্যাল। আচ্ছা, স্ট্রেইট ইজ বা ফাইন ওয়্যার বা ন্যারো স্লিটের ক্ষেত্রে এই ধরনের ডিফ্রাকশন হয়। আচ্ছা, আর যদি এমন হয়, মানে এই টাইপের ডিফ্রাকশন আমরা নরমালি আমাদের বিভিন্ন এক্সপেরিমেন্টাল ল্যাবে যদি করি এগুলো করতে পারি। আর যদি এমন হয় যে সোর্স অফ লাইট আর স্ক্রিন সেগুলো হচ্ছে ইনফাইনাইট ডিস্টেন্সে অবস্থিত, মানে অবস্ট্যাকল থেকে স্ক্রিন আর সোর্স অফ লাইট ইনফাইনাইট ডিস্টেন্সে অবস্থিত, তখন যে ধরনের ডিফ্রাকশন হয় সেই ডিফ্রাকশনকে বলা হয় ফ্রনহফারস ক্লাস অফ ডিফ্রাকশন। আচ্ছা, এইখানে যে ডিফ্রাকশন গুলো হয় সেই ডিফ্রাকশনের টাইপ হচ্ছে সমতল বা প্লেন ডিফ্রাকশন হয় এখানে।
আচ্ছা, প্লেন হবে। আর হচ্ছে এই ডিফ্রাকশন গুলা কোত্থেকে হয়? এগুলা যেহেতু ইনফাইনাইট ডিস্টেন্স, সো ইনফাইনাইট ডিস্টেন্সের কারণে এগুলো তোমার যে কোনো জায়গা থেকে হতে পারে। যে তুমি ধরো একটা এরকম করতে পারো যে এই টাইপের অপবর্তন বা ডিফ্রাকশন তৈরি করার জন্য তুমি একটা উত্তল লেন্স রাখলা এমন ভাবে যাতে ওই ওইখান থেকে সমান্তরাল রশ্মি বের হয়ে গেল। বের হওয়ার পরে তারপরে এরকম যদি কোনো সিঙ্গেল স্লিট বা ডাবল স্লিট থাকে তাহলে সেই বা থাকে গ্রেটিং থাকে, সেই গ্রেটিং দিয়েও তুমি এই টাইপের ফ্রনহপার ক্লাস অফ ডিফ্রাকশন তৈরি করতে পারবে। সো মেইনলি ফ্রেনেল আর ফ্রনহপারের মধ্যে মেইন পার্থক্য হচ্ছে কি, ফ্রেনেলের ক্ষেত্রে অবস্ট্যাকল থেকে সোর্স আর স্ক্রিনের ডিস্টেন্স হবে ফাইনাইট, আর ফ্রনহপারের ক্ষেত্রে অবস্ট্যাকল থেকে সোর্স আর ইসের এক পাশে সোর্স আর পাশে স্ক্রিন, এই দুটার ডিসটেন্স হবে ইনফাইনাইট। এইরকম যদি হয় তাহলে সেটা হবে ফ্রনহপার ক্লাস অফ ডিফ্রাকশন। ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানে